নমস্কার। ডেইলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ সকালবেলা থেকেই ছিল মর্নিং শিফট, তাই সকালবেলা আর রান্নাবান্না বসাতে পারিনি। হাজবেন্ড শুধু ভাতটা করে রেখেছিল, আর আমিও ওকে বলেছিলাম আর কিছুই করতে হবে না এখন, পরে যখন আমি কাজ থেকে একটু ফ্রি হব তখনই কিন্তু গরম গরম সব কিছু করব। তাই ও আর সকালবেলা কিছুই করেনি। ভাতটা করা রয়েছে আর আমি এখানে আলু ভাতে দেব, সেই জন্য আমি আলুটাকে নিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দেব। আর খোসাগুলো আমি ছাড়া পরে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, তাই আগে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাতে সময়টাও আমার কিন্তু কম লাগবে। আর অন্যদিকে আলুর সঙ্গে একটু ডালও সেদ্ধ করব, কারণ কিয়ান তো ডাল ছাড়া খেতে পারবে না, তাই একটু ডাল সেদ্ধও দেব। তাই আগে আলুটা সেদ্ধ দিয়ে নিই, তারপর কিন্তু ডালটাকে আমি সেদ্ধ দেবো। অন্যদিন মাইক্রোওভেনেই দিয়ে দিই, কিন্তু আজ যেহেতু গ্যাসটা ফাঁকাই রয়েছে সে কারণেই কিন্তু ডালটা আমি গ্যাসেই সেদ্ধ দেবো। আলুটা প্রথমে দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। আর অন্যদিকে অনেক সময় আলুগুলো কি হয়, ঠিকভাবে দিলে একবারে সেদ্ধও হয় না, তাই আলুটা আমি আগে সেদ্ধ দিয়ে নিলাম। কারণ যেহেতু আলু ভাতেটা মাখবো, একটু ঠান্ডা না হলে তো মাখতেও পারবো না, তাই আলুটা আগে সেদ্ধ দিয়ে নিলাম। আর অন্যদিকে আমি মুসুর ডালটাও নিয়ে নিলাম। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এই গরমে একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, তবুও দুপুরবেলা তো ভাত না খেয়ে থাকা যায় না, তাই আজকে একটু কিন্তু সেদ্ধ ভাতই বসালাম। আজকে কিন্তু আমি একটু বেলা করেই রান্না করতে এসেছি। এবার আমি প্রথমে ডালটা আর আলু ভাতেটা সেদ্ধ করে নেব, কারণ এই দুটো সেদ্ধ হতে সময় লাগবে। আর ওদিকে হাজব্যান্ড বললো মাছও আছে একটু, তাহলে আমাদের একটু তুমি মাছ ভেজে দিও। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাছটা বের করে রাখো, আমার যখন সব হয়ে যাবে লাস্টে যখন কিয়ান খাবে একদম মাছটা ভেজে রাখবো, তাহলে তুমি আর কিয়ান খেও, আমরা আর খাবো না। কারণ মাকেও জিজ্ঞেস করেছিলাম যে মা মাছ ভাজা খাবে কিনা, মা বললো না আমি আজকে মাছ ভাজা খাবো না, শুধু ডাল আলু ভাতে দিয়েই খাবো। ফ্রিজে দেখলাম একটা বেগুন রয়েছে, তাই মাকে জিজ্ঞেস করলাম বেগুন ভাজা খাবে কিনা, মা বললো তাহলে একটু বেগুন ভাজা করিস। তা আর সেই জন্য আমি আর মা কিন্তু ওই ডাল আলু ভাতে আর বেগুন ভাজা দিয়েই খাবো। কারণ বেগুনটা অনেক দিনে আনা হয়েছে, বেগুন পোড়া খাবো বলে ভেবেছিলাম, তো দুটো এনেছিল, কিন্তু আমারও আর ওঠেনি, করে উঠতে পারিনি কারণ কাজকর্মের মধ্যে। তাই বেগুনটা অনেক দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে ভাবলাম আজকে যখন সেদ্ধ ভাতই রান্না করছি তাহলে তার সঙ্গে বেগুনটা ভাজলেও কিন্তু একেবারে খাওয়া হয়ে যাবে। তাই কিন্তু আমি বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু তার মধ্যে নুন হলুদ আর অল্প করে একটু চিনি মাখিয়ে রেখেছি। আমি বেগুন ভাজা করলে তার মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিই, কারণ তাতে বেগুন ভাজাটা কিন্তু খেতে একটু বেশ ভালো লাগে। আমার মাও এরকমভাবেই বেগুন ভাজা করতো, তাই আমি যখন বেগুন ভাজি তার মধ্যে কিন্তু অল্প করে একটু চিনি দিই। নুন হলুদ সব কিছু দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ম্যারিনেশন করে রাখলাম। আর যেহেতু ডাল বসাচ্ছি তাই ফ্রিজে দেখলাম গিয়ে একটা আম রয়েছে, তাই সেই আমটাকেও ভাবলাম তাহলে একটু আম ডালই বানাই, কারণ ডালটা তো সবেমাত্র সেদ্ধ বসিয়েছি। তাই মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি আম ডাল করলে খাবে, তা মা বললো হ্যাঁ তাহলে কর। তাই সেই কারণে বেগুনটাকে ম্যারিনেশন করার পর কিন্তু আমি আমটাকেও কুটে নিয়েছিলাম। আর এই সব কিছু কাজগুলো এগিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কাজ করতে আবার চলে গেছিলাম, যেহেতু কাজটা তো এখনও পুরোপুরি শেষ হয়নি, অনেকক্ষণ সময় রয়েছে, হাতে একটু সময় ছিল, তাই রান্নার জিনিসগুলো আমি একটু এগিয়ে নিলাম। আর অন্যদিকে কিয়ান বললো একটু গ্লুকন্ডি বানিয়ে দিতে, তা গ্লুকন্ডিটা আনা হয়ে গেছে, কিন্তু এখনও আমি কৌটোতে ঢালতে পারিনি, তাই ভাবলাম যখন লেবুও রয়েছে তাই লেবুর শরবত বানালাম, সেই শরবত কিন্তু আমরা সবাই মিলে খেলাম। আর গরমকালে বিভিন্ন ধরনের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যখন বাড়িতে লেবু আনি তখন আমি কিন্তু প্রায়ই লেবুর শরবত বানিয়ে খাই, বলতে পারো প্রতিদিনই খাই, কারণ আমি লেবুর শরবতটা খেতে খুবই ভালোবাসি। আর যখন বানাই আমার জন্য কিন্তু আমি 2 গ্লাস বানাই, কারণ 1 গ্লাস লেবুর শরবত খেয়ে কিন্তু আমার মোটেই পোষায় না বলতেই পারো।
আর এখানে আমি 4 জনের জন্য 4টে গ্লাসে কিন্তু লেবু চিপে নিয়েছি, আর তার মধ্যে বিট নুন দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। আর চিনিটাকে আমি আগে মিক্সার গ্রাইন্ডারে একটু পাউডার করে রেখেছিলাম, কারণ একদম নর্মাল চিনি দিলে কিন্তু সেটা তাড়াতাড়ি মেশে না, তাই আমি কিন্তু একটু পাউডার সুগার এর মধ্যে দিয়েছি। কারণ আমি চিনিটা পছন্দ করি না, কিন্তু হাজবেন্ড বা মা একটু চিনি না হলে কিন্তু খেতে পারে না। আর কিয়ানো চিনি খেতে পছন্দ করে না, তবুও যখন আমি ওকে শরবত বানাই অল্প পরিমাণে একটু দিই, কিন্তু তাতেও অনেক সময় বলে মামাম তুমি কি চিনি দিয়েছো। ও কিন্তু মিষ্টি জিনিসটা একদমই খেতে পছন্দ করে না, চকলেট খায়, কিন্তু একদমই যে চিনি দিয়ে কোনো রান্না করলে বা কোনো কিছু করলে কিন্তু ও একদম খেতে চায় না। তাই আমি ওর খাবারে কিন্তু একদমই চিনি দিই না, কারণ তোমরা সবাই জানো বাচ্চাদের চিনি খাওয়াটা একদমই উপকারী নয়। আর আমাদের যেহেতু ডায়াবেটিস আছে আমার আর মায়ের, তাই কিন্তু আমি চিনিটা যতটা সম্ভব কিন্তু অ্যাভয়েড করারই চেষ্টা করি। কিন্তু শরবত জাতীয় জিনিস বানালে মা একটু মিষ্টি না হলে খেতে পারে না, সেই কারণে যতটা পরিমাণ কম সম্ভব আমি কিন্তু চিনি অ্যাড করি। এখানে লেবু, বিট নুন আর চিনিটা আমি গ্লাসের মধ্যেই দিয়ে দিয়েছি, আর এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। কিন্তু কিয়ানকে আমি একদম ডাইরেক্ট ঠান্ডা জল দেবো না, ঠান্ডা জল আর নর্মাল যে ও জল আছে সেই জলটা কিন্তু মিক্স করে কিয়ানকে আমি দেব। তাই শরবতটা ওদেরকে দিয়ে এলাম, আর অন্যদিকে আমিও খেয়ে নিলাম। আর শরবতটা খাওয়ার পর না শরীরটা বেশ ভালো লাগছে, কারণ এতক্ষণ গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি, তাই শরবতটা খাওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছে। আর অন্যদিকে আমি কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা একবারে ফোড়ন দিয়ে নেব, সেই জন্য আমি দুটো ফ্রাইং প্যান একসাথেই বসিয়ে দিয়েছি। একটাতে ডাল ফোড়ন দেব, আর আরেকটাতে কিন্তু বেগুনটাও ভাজা হতে বসিয়ে দেব। আর তেলটাও এদিকে আমার গরম হয়ে গেছে, তাই আগে আমি বেগুনটা ভাজা হতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে ফোড়নের তেলটাও গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা। যেহেতু টক ডাল বানাচ্ছি, তাই কিন্তু আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কিন্তু গরমে একদম ঘেমে গেছি, তাই আমি একটু স্নান করে নিয়েছিলাম। দুপুরবেলা হয়ে গেছে, ভাত খেতে চলে এসেছি, আর নিয়ে নিয়েছি সব। হাজব্যান্ডই বেড়ে দিয়ে গেছে এই বেগুন ভাজা, আলু ভাতে আর আম ডাল। আর আলু ভাতেটা আমি একটু রসুন, শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি। আর মায়েরটা নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি। এবার খেয়ে নিই আর একটু অফিসে বসতে হবে। এখন বাজে তোমার আড়াইটে মতন বাজে, এখনও 4:30-5টা অবধি অফিস করব, তারপর উঠবো। আর হাজব্যান্ডের বেলার শিফট, তাই ও একদম রাতে উঠবে, একটু বিশ্রাম নেবো, তারপর আবার কিয়ানকে পড়তে বসাবো। এখন খেয়ে নিই, চলো। আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এবার কিয়ান একটু বলছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবে। কালকে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, তো কালকে তো আর খাওয়া হয়নি, আজকে এখন তাহলে একটু সবাই মিলে খাবো।
কিয়ানো একটু খাবে, আর কিয়ানো আজকে ঘুমোবে না, এখানে বলছে শুয়ে থাকবে। আমি ঠিক আছে, চুপ করে শুয়ে থাক আর আইসক্রিম খা। এই যে কালকে ক্রিম বেলের চকো ব্রাউনি এই আইসক্রিমটা অর্ডার দিয়েছিলাম। আর সবাইকে দিয়ে দেবো। হাত দেবে না, হাত দেবে না কিয়ান। প্রথমে কিয়ানকে দিয়ে দিই। খেয়ে বলো তো কেমন খেতে। আর এবার মাকে দিই। ভালো খেতে। এবার মাকে দিয়ে দিই। না মা, এবার আমি আর আমার হাজব্যান্ড নিয়ে নিই। খেয়ে বলছি, আগে অর্ডার দিয়েছিলাম কিন্তু চকলেট অর্ডার দিইনি, সেটা বাটারস্কচ অর্ডার দিয়েছিলাম, এবারে চকলেট অর্ডার দিয়েছি। গরমে বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না। না তাড়াতাড়ি খাও। খেয়ে আমি কাছের বাটিতে নিলাম, একটু ফটো তুলবো বলে কাছের বাটিতে নিয়েছি। আর না বাকি আন ওখান থেকে, এটা আবার তুমি পরে খাবে। এবার আমি খেয়ে নিই, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে আসো। বাকি আন খাক, আমি একটু খাই, তারপর আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। আর অন্যদিকে বিকেল হয়ে যেতে যেতেই কিন্তু অফিস থেকে উঠে পড়েছি এই 5:30 6টা নাগাদ। আর তারপরেই ওপরে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, বিশেষ করে যে চাদরগুলো কাচা হয়েছিল, সেগুলো অনেক দিন থেকেই তুলবো ভাবছি আলমারিতে, কিন্তু আর তোলা হচ্ছে না। তাই আজকে বিকেলবেলা এখন একটু হাতে সময় রয়েছে আর রান্নাবান্নার প্রিপারেশনও এগিয়ে নিয়েছি, তাই ভাবলাম চাদরগুলোকে কিন্তু আলমারিতে তুলে দিই। কারণ আরও অনেক জামা কাপড় আমি কেচেছি আজকে, আর সেইগুলো যদি আবার ভাঁজ করি, খাটটা একদম ভরে রয়েছে। তাই যেই চাদরগুলো নোংরা ছিল সেগুলো তো অনেক দিনই হয়েছে, কাঁচা হয়ে গেছে, ভাঁজও করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর সেগুলোই কিন্তু আজকে আমি আলমারিতে তুলে দিচ্ছি। কারণ যখন আমি বেডশিট আর পিলো কভার চেঞ্জ করি একসাথে, যেহেতু 3টে 4টে বেডশিট চেঞ্জ করি মানে খাটের, সে কারণে কিন্তু আমার একবারে কাচলে কিন্তু অনেকগুলোই বেডশিট আর পিলো কভার জমে যায়। তাই আমি 2-3 সপ্তাহ পর পর কিন্তু সেগুলোকে কেচে রেখে আলমারিতে যখন সময় হয় তখন কিন্তু তুলে দিই। তাই আজকে কিন্তু একবারে সমস্ত বেডশিট আর পিলো কভারগুলো তুলে দিয়েছি। আরও বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো একবারে ভাঁজ করে কিন্তু আমি আলমারির মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর আলমারির একটা পোর্শনে কিন্তু আমি সমস্ত বেডশিটই রাখি, এটা নিচের ঘরের আলমারিতেই থাকে যাতে আমি তাড়াতাড়ি কিছু পাততে পারি। আর ওপরের ঘরের আলমারিতে যেগুলো রেয়ারলি ইউজ হয় সেগুলো কিন্তু রাখি, কারণ বারবার ওপরে গিয়ে তো সবসময় বেডশিট নামানো পসিবল হয় না। তাই আমাদের নিচের ঘরের আলমারিতেই যেগুলো আমরা প্রতিদিন রেগুলার ইউজ করি সেই বেডশিটগুলো রাখি, আর সহজেই যাতে সেগুলো পাততে পারি। কারণ নিচের ঘরে আমাদের একটা রুমে 2টো খাট আছে, তোমরা আগেই দেখেছো। তাই যখন চেঞ্জ করি আমি কিন্তু সব বেডশিটগুলোই একবারে চেঞ্জ করি, আর উপরটা মাসে একবার চেঞ্জ করি, যেহেতু ওই ঘরটা কেউ থাকা হয় না তাই সেটা সেরকমভাবেই চেঞ্জ করাও হয় না। তবুও মাসে একবার যখন আমাদের ছুটি থাকে তখন আমি কিন্তু ওই ঘরটা পরিষ্কার করি, একদম ডিপ ক্লিন করেই পরিষ্কার করি, সমস্ত খাট বিছানা নামিয়ে একেবারে। আর নিচের ঘরের এই আলমারিটার মধ্যে আমি প্রতিদিনকার যে সকল বেডশিট, বেড কভার, টাওয়েল, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু একসাথে রেখে দিই।
আর আমি যখন বেডশিট আর বেড কভার রাখি সবসময় চেষ্টা করি বেডশিটটা আলাদা রাখতে আর বেড কভারটাকে আলাদা রাখতে, কারণ তাতে খুঁজেও পাওয়া যায়। আর যেগুলো সেটের বেডশিট সেগুলো কিন্তু বেডশিটের সঙ্গেই আমি বেড কভারটা রাখি, তাতে খুঁজতেও সুবিধা হয়। কারণ বেড কভার আর বেডশিট যদি আলাদা জায়গায় থাকে তাহলে কিন্তু সেট অনুযায়ী পাতা যায় না। তাই আমি যেই সকল বেড কভারগুলো একসাথে সেট রয়েছে সেগুলো কিন্তু আমি একসাথে রাখি। আর তাছাড়াও যে সেট সমেতই পাতি তেমন কোনো কথা নেই, কারণ যেহেতু আমাদের বিছানার মধ্যে বালিশ অনেকগুলো, আর যেহেতু আমি ডাবল বালিশে শুই, একটা বালিশে হয় না বা নরম বালিশে আমি শুতে পারি না, তাই আমাদের বেডের ওপর কিন্তু অনেকগুলোই বালিশ তোমরা দেখতে পাবে। আর যেহেতু কিয়ান একটা কোলে নিয়ে এসে কোল বালিশ থাকলেও ও কিন্তু একটা মাথার বালিশই সবসময় কোলে নিয়ে এসে, তাহলে সেই কারণে আমাদের বেডের ওপর কিন্তু 4-5টা করে বালিশ থাকে। আর মায়ের বিছানাতেও কিন্তু সবসময় 2টো করে বালিশ থাকে সাইড পিলো ছাড়াই। তাই যখন বেডশিট চেঞ্জ হয় বেশ কতগুলো পরিমাণেই কিন্তু আমাদের পিলো কভার পড়ে। আর এদিকে সমস্ত বেডশিটগুলোকে আমি গুছিয়ে নেওয়ার পর আর যেই টাওয়েলগুলো ছিল আর এক্সট্রা যেহেতু বালিশের ওপর যে টাওয়েলগুলো থাকে সেগুলোও কিন্তু আমি একবারে সেট করে রেখে দিলাম, যাতে পরে খুঁজে পেতে কোনো রকম অসুবিধে না হয়। আর এই আলমারি গুছোতে কিন্তু আমার বেশ অনেকটা সময়ই কিন্তু চলে গেছে, প্রায় হাফ অ্যান আওয়ারের ওপর ধরে কিন্তু আমি এই আলমারিটাকে আজকে একদম ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ওর বাবা একবার ডাকছিল কিয়ানের একটু পড়ার জন্য, ডাকছিল সিলেবাসের একটু কিছু জিজ্ঞেস করার জন্য, তাই আমি ক্যামেরাটা অফ করতে একদমই ভুলে গেছিলাম। যেহেতু হঠাৎ করে রেখেছে তাই ক্যামেরাটা অনই ছিল। আর রান্নার জোগাড়ও আমি করে রেখেছিলাম, তাই এখানে কিন্তু আমি বেশ খানিকটা সময় ধরে আজকে এগুলো গুছিয়ে নিয়েছি। রাত্রিবেলা আজকে বেশি কিছু রান্না করব না, আর যেহেতু সকালবেলা নিরামিষ খেয়েছি সেই কারণে কিন্তু রাত্রিবেলা আজকে চিকেন ছিল, সেই চিকেনটাকেই ম্যারিনেশন করে এসছিলাম। আর দেরাদুন রাইস ছিল, তাই সেটাকে দিয়ে কিন্তু আজকে চিকেন পোলাও বানিয়েছিলাম। রাতে ডিনার করতে বসে পড়েছি। আর আজকে বানিয়েছি একটু চিকেন পোলাও, এই যে চিকেন পোলাও বানিয়েছি আর দিয়েছি। আর এবার আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর কিয়ানেরও পড়াশোনা সব কমপ্লিট, কিয়ান একটু বাবার সঙ্গে এতক্ষণ খেললো। এবার আমরা খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়বো, কারণ কালকে আবার অফিস আছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। আজকে আসছি।